প্রথমত, সে কাজের মাঝখানে নীলকে কিছু বলতে চাইছিল না, তাতে নীলের উপর তার প্রভাব পড়তে পারে, আর ওষুধ তৈরিতেও সমস্যা হতে পারে। দ্বিতীয়ত, কুণালও পুরনো দিনের ওষুধের উপর খুবই বিশ্বাস করত, আর সে দেখতে চাইছিল যে নীল আসলেই কোনো ওষুধ তৈরি করতে পারে কিনা। আদ্রিতা নীলের থেকে খুব একটা দূরে দাঁড়িয়ে ছিল না, কিন্তু তাও সে নীলের দিকে হাঁ করে তাকিয়ে রইল। সেই সময় আদ্রিতা অনেকটাই আশ্বস্ত বোধ করছিল। এরই সাথে ও নিজের একটা ভুলও বুঝতে পারল, যে সে নীলকে এতদিনেও একেবারেই বুঝে উঠতে পারেনি। কিন্তু এই সমস্যা তাকে চিরদিনের জন্য মিটিয়ে ফেলতে হবে, আর তা করতে হলে সবার প্রথমে তাকে নীলকে চোখ বুঝে ভরসা করতে হবে। নীল, তুমি তুমি তাহলে সত্যি ওষুধ বানাতে পারো? আমাকে যে ওষুধটা তুমি দিয়েছিলে সেটাও কি তুমি? অবন্তিকা ঠিক বিশ্বাস করে উঠতে পারছিল না, কিন্তু নিজের কথা শেষ করার আগেই নীল তাড়াতাড়ি তাকে থামিয়ে দিয়ে বলল, না না, ওই ওষুধটা আমার তৈরি করা নয়। কিন্তু কথাটা বলার পরেই নীল তাকে একটা চোখ মারল, যাতে আরো বেশি করে কনফিউজড হয়ে পড়ল অবন্তিকা। কুণাল সময় নষ্ট না করে ওষুধটা নিয়ে ঢেলে দিল অদিতির মুখে, আর দেখতে দেখতে ওষুধটা তার মুখে একেবারে মিলিয়ে গেল। ধীরে ধীরে অদিতির শরীর স্বাভাবিক হয়ে এলো। ক্রমশ নীল থেকে স্বাভাবিক হতে শুরু করলো তার শরীরের রং, আর তার কাঁপুনিও বন্ধ হয়ে গেল। কিন্তু এখনো জ্ঞান ফেরেনি অদিতির। কুণাল চিন্তিত হয়ে নীলকে জিজ্ঞেস করল, নীল, অদিতির জ্ঞান এখনো ফিরছে না কেন? ফিরবে ফিরবে, তুমি চিন্তা করো না। দেখে মনে হচ্ছে আর 10 থেকে 15 মিনিট পরেই বৌদি চোখ খুলে তাকাবে। নীলের কথা বলার ভঙ্গির মধ্যে একটা অদ্ভুত কনফিডেন্স ছিল। আমি ওর জন্য অনন্তকাল অপেক্ষা করতেও রাজি। নীল, কুণালের কথায় স্ত্রীর প্রতি তার ভালোবাসা প্রকাশ পেল। আরে কুণাল, তুমি যে কেন আমার কথা শুনছো না, ডাক্তারের কথা না শুনে এই ফালতু ছেলেটার কথায় কেন যে ভরসা করছো, আমি সত্যিই বুঝতে পারছি না। ওর ভাগ্য ভালো যে ও কোনো রকম একটা অদ্ভুত দুর্গন্ধওয়ালা ওষুধ তৈরি করে ফেলেছে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না যে এই ওষুধে কোনো কাজ হচ্ছে না? অমিয় কুণালকে দলে টানার চেষ্টা করতে থাকলো। কুণাল কঠিন দৃষ্টিতে অমিয়র দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা তাই নাকি? তো তুমি আমাকে এরকম একটা ওষুধ তৈরি করে দেখাতে পারবে? কুণালের এই কঠিন ঠান্ডা দৃষ্টি দেখে অমিয় আর কোনো কথা বলে উঠতে পারল না। ঠিক এমন সময় হঠাৎ আকাশে ঘন কালো মেঘ ভিড় করে এলো, আর সেই সঙ্গে বইতে লাগলো ঝোড়ো হাওয়া। মনে হচ্ছে জোর বৃষ্টি শুরু হবে। অবন্তিকা বলল, না না, যদি বৃষ্টি হয় তাহলেও অল্প স্বল্পই হবে, শরৎকাল চলছে, এই সময় বৃষ্টি কি করে হবে? পল্লবী বলতে বলতে আকাশের দিকে তাকালো। শরৎকাল চলছে মানে যে বৃষ্টি হবে না এরকম কোনো কথা নেই। আমার মনে হয় যে বৃষ্টির থেকে বাঁচার জন্য আমাদের এক্ষুনি কিছু একটা করা উচিত। নীল গম্ভীরভাবে সবাইকে বলল। অমিয় শোনো না, ভৌমিক পরিবার কি এই ক্যাম্পে টেন্টের ব্যবস্থা করেছে, নাকি সেটাও হয়ে ওঠেনি? একটু বিরক্তভাবেই কুণাল অমিয়কে জিজ্ঞেস করল। মাথা ঝুঁকিয়ে উত্তর দিল অমিয়, আরে হ্যাঁ হ্যাঁ কুণাল, তুমি কোনো চিন্তা করো না, আমরা সব ব্যবস্থা করেই রেখেছি। প্রতিটি পরিবারের জন্য 2টো করে তাঁবুর ব্যবস্থা করা হয়েছে। আমাদের লোকজন সেগুলোকে নদীর ধারে লাগিয়েও ফেলেছে। সেই সময় আকাশের অবস্থা দেখে চমকে উঠল নীল। চোখগুলো বড় বড় করে তাকিয়ে থাকলো সে আকাশের দিকে, যেন কিছু একটা বীভৎস দেখে ফেলেছে সে। নীল, কি হয়েছে? তুমি এরকম চমকে উঠলে কেন? শালিনী কৌতূহলী হয়ে পড়ল। আমি আমি ওই নদীর ধারে তাঁবুতে কিছুতেই থাকবো না। নীল যেন ভয় পেয়ে গিয়েছিল। এই জায়গাটা মোটেই সুবিধের নয়, আর ওই নদীটাও খুবই বিপজ্জনক। যদি ঝড় ওঠে তাহলে এখানে বন্যা হয়ে যাবে, আর সমস্ত তাঁবু যে কোনো মুহূর্তে নদীর স্রোত এসে ভাসিয়ে নিয়ে যাবে। নীলকে এক ধমক দিল অমিয়। তোমার কি মাথাটাটা খারাপ হয়ে গেল নাকি? বর্ষাকাল সেই কবে চলে গেছে, এখন আর ভারী বৃষ্টি হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। হ্যাঁ, আকাশ কালো করে এসেছে, 5-10 মিনিট বৃষ্টি হতেই পারে, কিন্তু তার বেশি কিছুই হবে না। তুমিও আজব আছো ভাই, মুখে যা আসছে তাই বলে চলেছ। নীল, তুমি গুরু দুর্দান্ত। হ্যাঁ, তুমি ওয়েদার আর মেটাফিজিক্স নিয়েও পড়াশোনা করেছ? কুণাল নীলের ব্যাপারে কৌতূহলী হয়ে উঠল। সে অমিয়র কথায় কোনো রকম পাত্তা দিল না। হ্যাঁ, পড়াশোনা করেছি, কিন্তু খুব একটা কিছু জানি না। কুণাল, তুমি বরং এক কাজ করো, তুমি অদিতিকে কোলে নাও, আমাদের এখনই পাহাড়ের উপর দিকে চলে যেতে হবে। কুণালকে এই কথা বলার পর নীল অমিয়র দিকে ফিরে বলল, তোমার কাছে এক্সট্রা টেন্ট আছে? আমার একটা লাগবে। নীলের হাবভাব দেখে ওখানে উপস্থিত লোকজন আবার নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে দিল। সেনদের এই অপদার্থ জামাইটা আজকে একটু বেশি বাড়াবাড়ি করছে না? আরে ভাই, বর্ষাকাল তো চলে গেছে, তাহলে এখন বৃষ্টি হবে কেন? যখন আদ্রিতা লোকজনের মুখ থেকে এই সমস্ত কথা শুনল, তখন তার মুখ কালো হয়ে গেল। নীলের প্রতি তৈরি হওয়া সমস্ত ভালোবাসা যেন এক নিমেষেই হাওয়ায় মিলিয়ে গেল। ওর নীলকে নিয়ে লজ্জা হচ্ছিল। কুণালও একটু অবাক হয়ে নীলের দিকে তাকিয়ে রইল। সে যদিও বিশ্বাস করে উঠতে পারছিল না অসময়ে বৃষ্টির ব্যাপারটা।
কিন্তু নীলের কথায় সে পুরোপুরি ভরসা করতে শুরু করেছিল, তাই আর প্রশ্ন করল না। অমিয়, নীলকে তাঁবুটা দিয়ে দাও। অমিয়কে যেন হুকুম করল কুণাল। কুণালের যা প্রতিপত্তি তাতে অমিয়র ওর কথা না শুনে আর কোনো উপায় ছিল না। কুণালকে শুধু হুকুম করতে হতো, আর অমিয়র কাজ ছিল সেই হুকুম তামিল করে যাওয়া। নীল আরেকবার আকাশের দিকে তাকিয়ে অবস্থাটা বুঝে নিয়ে বলল, ঝড় আসতে এখনো প্রায় মিনিট 20 সময় আছে, আর এই 20 মিনিটে আমরা নিজেদের তাঁবু খাটিয়ে ফেলতে পারবো। আর কি কেউ আছে যে বা যারা আমাদের সঙ্গে পাহাড়ে যেতে চায়? এখানে উপস্থিত লোকেদের সঙ্গে নীলের খুব একটা ভালো সম্পর্ক ছিল না। ও জিজ্ঞেস করছিল কারণ ঝড় আসতে চলেছিল, আর তাতে ভয় ছিল সবার প্রাণ সংশয় হওয়ার। সেই কারণেই নীল বারবার সবাইকে জিজ্ঞেস করছিল। কিন্তু নীলের এতবার জিজ্ঞেস করার পরেও কেউ নীলের কথায় পাত্তা দিল না, আর সবাই এমন মুখ করল যেন সে আস্ত একটা গাধা। নীল, কেন করছো এরকম? প্লিজ চুপ করো, এবার বাড়াবাড়ি করছো তুমি। আদ্রিতা খুবই অসহায় বোধ করছিল। আদ্রিতার মনে হলো সবাই নীলকে নিয়ে ঠাট্টা করছে, তাই নীলকে থামানোর চেষ্টা করল। আসলে আদ্রিতার মনে হচ্ছিল যে নীল তার দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করছে। এখন তাদের সম্পর্কে কর্তব্যের সাথে সাথে ভালোবাসাও স্থান পাচ্ছিল। তাই আদ্রিতার মনে হচ্ছিল যে নীল তাকে সবার সামনে ডমিনেট করার চেষ্টা করছে। আর এই কথা মনে হতেই আদ্রিতার কান মাথা ঝাঁ করতে শুরু করলো। বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।